मेरे संपूर्ण उजाले की और शक्ति दे, तुच्छ दासी दे दे। হ্যালো বন্ধুরা, আজ এমন একটি মুভির গল্প আপনাদের সামনে এক্সপ্লেনেশন করব যা শুধুমাত্র সিনেমা জগতেই নয় এবং কি হরর মুভি লাভার্সদের মনে অনেক দাগ কেটে রয়েছে। এই মুভিটিকে প্রিভিয়াস হরর মুভি দ্য এভার মেড বলা হয় এবং সবথেকে বড় কথা হচ্ছে এই মুভিটি একটি নোবেলের উপর কেন্দ্র করে বানানো হয়েছে এবং এই নোবেলটি একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে লেখা এবং কি এই মুভিটি রিলিজ হওয়ার পর বহু দেশে এই মুভিটি ব্যান ছিল এবং সিনেমা হলে বেশ কিছু দর্শক এই মুভিটি দেখার পর ভয়ে মৃত্যুবরণ করে। এটি প্রথম হরর মুভি ছিল যা 10টি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছিল একাডেমি অ্যাওয়ার্ডের জন্য, তার মধ্যে বেস্ট সাউন্ড মিক্সিং এবং স্ক্রিন প্লের জন্য অ্যাওয়ার্ড পেয়েছিল। তো চলুন আর বেশি দেরি না করে 1973 সালের দ্য এক্সোরসিস্ট মুভির বাংলা এক্সপ্লেনেশন শুরু করা যায়। মুভির শুরুতেই নর্দার্ন ইন্স্যুরেন্সের একটি জায়গা দেখানো হয় যেখানে খনন কার্য চলছিল, যার তত্ত্বাবধানে ছিলেন একজন ক্যাথলিক প্রিস্ট যার নাম ছিল ল্যানকাস্টার মেরিন। খনন কার্যের সময় তারা একটি ডিমন্ড লাইট ছোট একটা মূর্তি পায়। পুরো মুভিতে এই ডিমন্ডের ব্যাপারে কোনো কিছু বলা হয়নি, কিন্তু আপনাদের সুবিধার্থে এটি আসলে বেবিলিয়ন ডিমন্ড যার নাম ফাজাজু। কিছু সময় পর মেরিন একটি পূর্ণ অজাজুর মূর্তি দেখতে পায়, যা দেখে তিনি একটু আনকমফোর্টেবল ফিল করে। এরপর সিন চেঞ্জ হয়ে আমরা দেখতে পাই ক্রিস নামক এক সেলিব্রিটি মহিলাকে। ক্রিস কর্মসূত্রে একজন নায়িকা এবং তার 12 বছরের একটি মেয়ে আছে যার নাম হচ্ছে রেগান। ক্রিসের সাথে তার হাজব্যান্ডের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু কখনোই তার মেয়েকে তার বাবার অনুপস্থিতি তার মেয়েকে কখনো বুঝতে দেয় না। ক্রিস একজন সাকসেসফুল নায়িকা হওয়ার জন্য তার পেছনে সব সময় কাজে ব্যস্ত থাকতে হয়। তার জন্য তার বাড়ি এবং তার মেয়েকে দেখাশোনা করার জন্য একটি মেয়ে থাকতো যার নাম শেরানি। সেই সময় ক্রিস তার একজন ডাইরেক্টর বন্ধু বার্গের সাথে দেখা করে এবং সে বার্গের সাথে একটি মুভিতেও কাজ করছিলেন। সেই সময় একটি মুভিতে আমরা ইয়ং প্রিস্ট কাম সাইকোলজিকে দেখতে পাই যার নাম ফাদার কারাস। কর্মসূত্রে বাইরে থাকার জন্য তার বয়স্ক মায়ের প্রতি সে যত্ন নিতে পারত না এবং সেই কারণেই কারাস সর্বদা দুঃখী থাকত। একদিন ক্রিস ঘরে রেগানের খেলনাতে একটি অজাবর খুঁজে পায়। রেগানকে এই বোর্ডটির কথা জিজ্ঞাসা করলে সে বলে সে যখন একা থাকে সে তখন এটাকে নিয়ে খেলে, কিন্তু ক্রিস বলে যে তার এটাকে একা নিয়ে খেলা কখনোই উচিত নয়। কিন্তু উত্তরে রেগান বলে সে ক্যাপ্টেন হাউডি নামক একটি লোকের সাথে সে এটা খেলে। ক্রিস এটি শোনার পর বেশি গুরুত্ব না দিয়ে বলে আজ আমি তোমার সাথে এই খেলাটি খেলবো। কিন্তু খেলা শুরু হলে আমরা দেখতে পাই এই বোর্ডের আসল অবজেক্টটার নিজে থেকেই তার বোর্ড থেকে সরে যাচ্ছে। তখন রেগান বলে ক্যাপ্টেন হাউডি সে চায় না যে তুমি আমার সাথে খেলো, কিন্তু ক্রিস পুরো কথাটা মজা হিসাবে উড়িয়ে দেয়। সেই রাতে সে যখন তার নাইট শুটিংয়ের জন্য ওঠে তখন দেখে রেগান তার পাশে শুয়ে আছে এবং তাকে জিজ্ঞাসা করলে সে জানায় যে তার ঘরের খাটটি হঠাৎই কাঁপছিল এবং তাই সে ভয় পেয়ে তার মায়ের কাছে শুয়েছিল। রুম থেকে বেরিয়ে আসতেই ক্রিস তার চিলেকোঠার পাশে কিছু একটা শব্দ শুনতে পেলে সেখানে যায় কাউরে দেখতে পায় না। পরের দিন সকালে রেগানকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সে হঠাৎই ডাক্তারকে অভিশপ্ত বলে তার থেকে দূরে সরে যেতে বলে এবং ডাক্তার এই ব্যাপারটিকে মানসিক রোগী বলে কিছু ওষুধ লিখে দেয়। এদিকে ফাদার কারাসের মা অসুস্থ হয়ে যাওয়ায় তার মামা কারাসের মাকে মেন্টাল হসপিটালে ভর্তি করিয়ে আসে। কিছুদিন পর আমরা দেখতে পাই ক্রিস তার নিজের বাড়িতে একটি পার্টির আয়োজন করেছে। সেখানে আরেকজন প্রিস্টের সাথে তার পরিচয় হয় যার নাম ডায়া, যিনি ফাদার কারাসের ভালো বন্ধু ছিলেন। সেখানে তিনি জানান ফাদার কারাসের মা মারা গেছেন। এরপর পার্টিতে থাকা সবাই যখন গান করছিল তখনই রেগান হঠাৎই সবার সামনে এসে বলে ওঠে তোমরা উপরের ঘরে গেলে সবাই মারা যাবে এবং এটা বলে সে সেখানে দাঁড়িয়ে টয়লেট করে দেয়, যা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। তখন প্রিন্স বলেন তার মেয়ে অসুস্থ, তাকে ভালো কোনো ডাক্তার দেখানোর জন্য। এরপর তার মা তাকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দেয়।
হঠাৎ করেই তার ঘর থেকে রেগানের চিৎকার শুনতে পেলে ক্রিস তখনই সেখানে গিয়ে দেখতে পায় রেগানের বিছানাটি ভয়ঙ্করভাবে কাঁপতেছিল এবং ক্রিস তার মেয়েকে নিয়ে আবার পুনরায় সেই ডাক্তারের কাছে যান, কিন্তু টেস্ট করার পর সবকিছুই নর্মাল ছিল। কিছুদিন পরে পুনরায় আবার তার সাথে এরকম ঘটনা ঘটলে ক্রিস বাড়িতে ডাক্তার দেখে পাঠান। ডাক্তার তাকে শান্ত করার জন্য এলে রেগান আবার পুরুষের স্বরে তাকে বলে, দ্য সোল ইজ মাইন, অর্থাৎ এই আত্মা আমার। এই কথা বলে তার থেকে দূরে সরে যেতে বলে। এরপর ডাক্তার তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয় এবং তিনি তাকে কোনো সাইকোটিস্ট এর সাথে পরামর্শ করতে বলেন। এরপর একদিন ঘটনা চরম পর্যায়ে পৌঁছে যায় যখন ক্রিস কাছ থেকে ফিরে দেখতে রেগান তার ঘরে একা শুয়ে আছে এবং তার ঘরের জানালা খোলা। তখনই ক্রিস শ্যারনকে বাইরে থেকে আসতে দেখে রেগে যায় যে কেন সে তার মেয়েকে একা রেখে বাইরে গেছে। শ্যারন জানায় ক্রিস যাওয়ার পর তার একজন বন্ধু তার বাড়িতে আসে। শ্যারন তাকে রেগানের রুমে রেখে কিছু ওষুধ আনতে গিয়েছিল, কিন্তু তখনই একজন বাইরের লোক এসে জানায় তাদের বাড়ির জানলার নিচে একজনের লাশ ভয়াবহভাবে পাওয়া গিয়েছে এবং সেটি ছিল ক্রিসের বন্ধু। ক্রিস এটা শুনে অবাক হয়ে যায় এবং তখনই রেগানকে অদ্ভুতভাবে সিঁড়ি থেকে নামতে দেখে সে ভয় পেয়ে যায়। এদিকে সকল ডাক্তার রেগানের চিকিৎসায় ব্যর্থ হয়ে তারা ক্রিসকে কোনো এক পিস্টের সাথে দেখা করতে বলে এক্সোরসিজমের জন্য। এরপর আমরা দেখতে পাই একটি পুলিশ অফিসার উইলিয়াম ক্রিসের বাড়িতে আসে তার মেয়েকে দেখার জন্য, কিন্তু ক্রিস বলে দেয় তার মেয়ে অসুস্থ, তার সাথে দেখা করতে পারবে না। উইলিয়াম পরে আসবে বলে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই রেগানের রুম থেকে অজানা কোনো এক পুরুষের আওয়াজ শোনা যাচ্ছিল। সে বলছিল ডুই। এরপর সে তার ঘরে প্রবেশ করলে দেখতে পায় রেগান একটি চাকু নিয়ে তার প্রাইভেট পার্টসে ঢুকাচ্ছিল। তখনই সে বাধা দিতে গেলে রেগান তার উপর অ্যাটাক করে এবং এরপর সেই ঘরে অনেক অস্বাভাবিক কার্যক্রম চলে এবং তখনই রেগান তার মাথাকে উল্টো দিকে ঘুরিয়ে ক্রিসকে তার বন্ধুর গলার স্বর নকল করে, দেখো তোমার শয়তান মেয়ে আমার সাথে কি করেছে। এটা দেখার পর ক্রিস বুঝে যায় যে তার বন্ধুর মৃত্যুর জন্য তার মেয়ে রেগান দায়ী এবং তার মেয়ে কোনো ডিমন্ডের দ্বারা প্রজেস। এরপর ক্রিস ফাদার কারাসের সাথে দেখা করে এবং তার মেয়ের উপর এক্সোরসিজম প্রক্রিয়া করতে বলে, কিন্তু কারাস রাজি হয় না কারণ চার্চ গুপ্ত প্রমাণ ছাড়া এসব ব্যাপারে পারমিশন দেয় না। তাই তিনি পার্সোনালি তার মেয়েকে দেখতে যাওয়ার কথা বলেন। এবার কারাস তার মেয়েকে দেখতে এলে বুঝতে পারে ডিমন তাকে পুরোপুরিভাবে প্রজেস্ট করে নিয়েছে। কারাস তার উপর হোলি ওয়াটার ছিটিয়ে দিলে সে রেগে গিয়ে বলে, আমি কোনো আত্মা নই, আমি শয়তান, আর তোমার মা আমাদের সাথেই আছে। কারাস এটি শোনার পর অবাক হয়ে যায়। পরক্ষণে রেগান বিভিন্ন ভাষায় তাকে অপশব্দ বলতে থাকে এবং তার গায়ে বমি করে দেয়। এরপর তাদের বুঝতে একটু অসুবিধা হয় না যে রেগান পজেস্ট। এবার প্রমাণের জন্য কারাস রেগানের ভয়েস ওভার রেকর্ড করে। এই রেকর্ড ভালো করে শোনার পর সেখানে সে ফাদার মেরিনের নাম শুনতে পায়, আর এই ফাদার মেরিন হচ্ছে সেই ব্যক্তি যাকে আমরা মুভির শুরুতে দেখেছি। সেই রাতে শ্যারন কারাসকে ফোন করে বলে বাড়িতে আসার জন্য। তিনি এসে দেখেন রেগানের পেটের উপর লেখা ছিল হেল্প মি। এইসব পুরো প্রমাণ সংগ্রহ করে কারাস চার্চের কাছে পাঠিয়ে দেয়। চার্চ সবকিছু দেখার পর এক্সোরসিজম করার জন্য অনুমতি দিয়ে দেয়, কিন্তু এই এক্সোরসিজম করবার জন্য একজন এক্সপিরিয়েন্স প্রিস্টের দরকার হয়। সেটি আর কেউ নয়, ফাদার মেরিন ছিলেন। এরপর তারা ক্রিসের বাড়িতে পৌঁছালে রেগানকে দেখে দ্রুত এক্সোরসিজম প্রক্রিয়া চালু করে দেয়। তখনই রেগান ফাদার মেরিনের নাম নিয়ে এবং তাকে ব্যঙ্গ করে অনেক খারাপ ভাষায় গালিগালাজ করতে থাকে। এক্সোরসিজম যত এগোতে থাকে রেগানের অবস্থা তত খারাপ হতে থাকে এবং কি তার বিছানা জুড়ে জুড়ে কাঁপতে থাকে এবং অকথ্য ভাষায় ফাদার কারাস এবং তার মাকে অপশব্দ বলতে থাকে। এরপর রেগান সহ তার গোটা বিছানা হাওয়ায় ভাসতে থাকে এবং সে দুইজন ফাদারের উপরেই বমি করে দেয়, আর তার সাথে পুরো ঘরে অস্বাভাবিক কার্যক্রম চলতে থাকে। তখনই ফাদার মেরিন রেগানের পিছনে ডিমন্ড পজাজুর প্রতিচ্ছবি দেখতে পায়। এরপর রেগানের হাতের দড়ি খুলে ডিমন্ড তাকে হাওয়ায় ভাসিয়ে তুলতে থাকে, আর দুই ফাদার তাকে কোনো রকম কাবু করে নিচে নামিয়ে রাখে।
এরপর ডিমন শুরু করে তার মাইন্ড গেমিং। আসলে ডিমন তখন ফাদার কারাসকে তার মায়ের গলার স্বর নকল করে ইমোশনালি ব্ল্যাকমেইল করতে থাকে এবং তার মৃত্যুর জন্য তাকে দায়ী করতে থাকে। ফলে কারাসের মনোসংযোগ নষ্ট হয়ে যায়। এই শুনে ফাদার মেরিন তাকে ঘর থেকে বাইর করে দেয় এবং সে একাই এক্সোরসিজম প্রক্রিয়া করতে থাকে। কিছুক্ষণ পর কারাস রুমে প্রবেশ করলেই দেখতে পারে ফাদার মেরিনের মৃত লাশ। তখনই সে দেখে রিগানের ভিতরে থাকা শয়তান ঘরের এক কোণে বসে তাকে ব্যঙ্গ করে হাসছে। কারাস এসব দেখে তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সে রেগানকে ধরে মারতে থাকে এবং সে ডিমন্ডকে বলে রেগানের শরীর ছেড়ে দিয়ে সে যেন তাকে পজেস্ট করে। ঠিক তখনই আচমকায় ডিমন্ড রেগানের শরীর থেকে বেরিয়ে এসে ফাদার কারাসকে পজেস্ট করে ফেলে। আর তখনই কারাস জানলা দিয়ে লাফ দিয়ে সুইসাইড করে নেয় আর ঘটনাস্থলে তার এখানেই মৃত্যু হয়। এরপর আমরা দেখতে পারি রেগান সুস্থ হয়ে পড়ে। পরের সিনে আমরা দেখতে পাই ক্রিস এবং রেগান তাদের এই ঘর ছেড়ে নতুন একটি ঘর নিয়েছে এবং সেখানে শেষ দেখা করার জন্য তাদের সাথে ফাদার ডায়া আসে। তাদের কথোপকথন শুনে আমরা বুঝতে পারি রেগান তার পূর্ব স্মৃতি হারিয়ে ফেলেছে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো হরর মুভি এক্সপ্লেনেশন নিয়ে।